নমস্কার, হসলা জ্ঞানে সবাইকে স্বাগত। আমাদের মহাভারতের কুরুক্ষেত্র নিয়ে আলোচনা চলছে। একটু একটু করে আমরা অনেকগুলো এপিসোডই পেরিয়ে এলাম। মনে হয় আমরা অনেকটাই এগিয়েছি। বাকি আরো যেগুলো আছে, কয়েকটা আছে, আমরা চেষ্টা করব কয়েকটা এপিসোডের মধ্যে শেষ করতে। পম্পাদি আজকে তো দেবশ্রীদি জয়েন করেছেন। দেবশ্রীদি বলেছিলেন আজকে আমি দেবশ্রীদি আছো? দেবশ্রীদি এখনো যোগদান করেননি, ফোন করে দেখি। হ্যাঁ, উনি বলেছিলেন আজকে আমি পড়বো। পম্পাদি, হ্যাঁ বলো। বলছি আমাদের ওই পর্যন্ত হয়েছিল না, যে দ্বিতীয়বার যে পাশা খেলা শুরু হলো, যুধিষ্ঠির সেই তোমার ওই পাশুপত অস্ত্র, তারপরে অর্জুন অনেক নাচ গান শিখে স্বর্গ থেকে সেনের কাছে যে সমস্ত শিখতে গেছিলেন, ওই পর্যন্ত আমাদের হয়েছিল না? হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, স্বর্গে দেখা হয়েছে। অর্জুন অনেক দিব্য অস্ত্র শিক্ষা করে শীঘ্রই ফিরে আসবেন, এরকম একটা ছিল আর কি পরিস্থিতি। ওই পর্যন্তই ছিল যে চিত্রসেনের কাছে সঙ্গীত বিদ্যা স্বর্গপুরীতে দিয়ে সেখানে 5 বছর ইন্দ্রপুরীতে বাস করেছিলেন অর্জুন। সেখান থেকে নানা রকম দিব্য অস্ত্র শেখা হলো। আর চিত্রসেন বলে যে গন্ধর্ব ছিল, নাচ গানে পারদর্শী, তার কাছ থেকে অর্জুন অনেক সঙ্গীত নৃত্য আর গান বাজনা শিখে নিয়েছিলেন। হ্যাঁ, ওই 13 বছর থেকে 13 বছরের যে দ্বিতীয়বারের বনবাস ছিল, তার থেকে 5 বছরের জন্য ওখানে গিয়ে ওই সব শিক্ষা লাভ করেছিলেন। এই পর্যন্ত আমাদের হয়েছিল, তাই তো? হ্যাঁ। তাহলে তারপর থেকে তুমি দেবশ্রীদি আসেননি এখনো, তুমি শুরু করো তাহলে। হ্যাঁ, তারপর দেবশ্রীদি এলে যদি বলেন তো তারপরেরটা বলবেন। হ্যাঁ ঠিক আছে, শুরু করো। এরপরে দ্রৌপদী সহ 4 পাণ্ডব, 4 জন আরো ভ্রমণ করেছিলেন এবং দ্রৌপদীর জন্য ভীমের একটা স্বর্ণপদ্ম সংগ্রহের যে ব্যাপারটা, সেইটা আমি এখানটা শুরু করছি। হ্যাঁ, অর্জুনের সংবাদে হৃষ্ট হয়ে পাণ্ডবগণ সেই বন ছেড়ে নানা তীর্থ ভ্রমণে বার হলেন। প্রথমে গোমতী তীর্থে গিয়ে তারা স্নান করলেন। তারপরে গেলেন প্রয়াগে, প্রয়াগ থেকে গয়ায়, গয়া থেকে অগস্ত্য আশ্রমে, অগস্ত্য আশ্রম থেকে ভৃগু তীর্থে, সেখান থেকে কৌশিকী নদীর তীর ধরে গেলেন গঙ্গা সাগর সঙ্গমে। এইখানে কপিল মুনি তপস্যা করতেন। সেই কপিল মুনির ক্রোধ দৃষ্টিতে শহর রাজার 60,000 পুত্র ভস্ম হয়ে গিয়েছিলেন। শহর বংশের ভগীরথ স্বর্গ থেকে এখানে গঙ্গাকে আনয়ন করে তাদের আবার উদ্ধার করেছিলেন। গঙ্গাসাগর থেকে পাণ্ডবগণ আরো দীর্ঘ পথ ভ্রমণ করে উপস্থিত হলেন মহেন্দ্র পর্বতে। এখানে পাণ্ডবগণ দেখা পেলেন পরশুরামের। এই পর্বতে এক রাত্রি বাস করে পাণ্ডবগণ চললেন দক্ষিণ দেশে। গোদাবরী নদী, দ্রাবিড় দেশ, অগস্ত্য তীর্থ প্রভৃতি ভ্রমণ করে তারা পৌঁছিলেন পশ্চিমের প্রভাস তীর্থে। পাণ্ডবদের আগমন সংবাদ পেয়ে এখানে কৃষ্ণ, বলরাম সব লোকজন নিয়ে তাদের সঙ্গে এসে দেখা করলেন। তারা সবাই দ্রৌপদী সহ পাণ্ডবগণের বনবাসের কষ্ট দেখে অত্যন্ত দুঃখিত হলেন। প্রভাস তীর্থ থেকে বিদায় নিয়ে ঘুরতে ঘুরতে পাণ্ডবেরা এলেন যমুনা নদীর তীরে। সেই তীরদেশ ধরে তারা রাজা মান্ধাতা ও সমুখ যেখানে যজ্ঞ করেছিলেন, সেই পুণ্যভূমি দর্শন করে যমুনার পার্শ্ববর্তী জলা ও উপজলা নদীর তীরে উপস্থিত হলেন। এখানে প্রাচীনকালে যজ্ঞ করেছিলেন রাজা উশিনর। রাজা উশিনরকে পরীক্ষা করবার জন্য ইন্দ্র এবং অগ্নি, সেন ও কপোত রূপে রাজার কাছে উপস্থিত হয়েছিলেন। সেন মানে বাজ পাখি, আর অগ্নি হয়েছিলেন কপোত আর কি। এই রূপ ধরে রাজার কাছে উপস্থিত হয়েছিলেন। সেন
কপোতকে তাড়া করেছিল, কপোত আশ্রয় নিয়েছিল রাজার। রাজা সেনকে বললেন, এই কপোতের পরিবর্তে তুমি যা চাইবে আমি তাই দেব। সেন বলল, আমি কপোতের গায়ের ওজনের মাংস কেটে দিন আপনার নিজের অঙ্গ থেকে। রাজা তাতেই রাজি, কিন্তু মাংস দিতে গিয়ে দেখলেন কিছুতেই আর কপোতের ওজনের সমান হচ্ছে না। তখন দাঁড়িপাল্লার একদিকে কপোতকে বসিয়ে অন্যদিকে নিজেই গিয়ে বসলেন। রাজার ধর্মজ্ঞানে তুষ্ট হয়ে ইন্দ্র ও অগ্নি নিজ নিজ মূর্তি ধারণ করলেন এবং রাজার এই কীর্তি জগতে অক্ষয় হবে বলে চলে গেলেন। সেখান থেকে ভ্রমণ করতে করতে পাণ্ডবেরা গিয়ে উপস্থিত হলেন হিমালয় পর্বতের দুর্গম প্রদেশে গন্ধমাদন পর্বতে। পার্বত্য পথে এগিয়ে গিয়ে তারা পৌঁছলেন পুণ্যভূমি বদ্রিকা আশ্রমে। এই আশ্রমে কয়েকদিন তারা অর্জুনের জন্য অপেক্ষা করলেন। দ্রৌপদী এখানে একদিন দেখতে পেলেন অপূর্ব একটি পদ্ম, হাজারটি তার পাপড়ি, যেমন বর্ণ তেমন গন্ধ। ভীমকে তিনি অনুরোধ জানালেন এই রকমের অনেকগুলি পদ্ম সংগ্রহ করে আনবার জন্য। ভীম অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন গভীর বনে পদ্মের সন্ধানে। একটি বিশাল কলাবন পার হয়ে ভীম অদূরে দেখতে পেলেন একটি সরোবর, কিন্তু অগ্রসর হতে গিয়ে দেখেন পথে শিলার উপর শুয়ে আছে বিরাট এক বানর। ভীম তাকে সরিয়ে দেবার জন্য হুঙ্কার করে উঠলেন, কিন্তু বানরটি নড়লো না চড়লো না, শুধু কটা কটা চোখ মেলে অবজ্ঞা ভরে পিট পিট করে ভীমের দিকে তাকিয়ে বলল, আমার শরীরটা ভালো নেই, সুখে ঘুমিয়েছিলুম, কে আমার ঘুম ভাঙালে? আমি স্বয়ং ভীম, পথ ছাড়ো বলছি, আমার নড়বার চড়বার শক্তি নেই, আমাকে ডিঙিয়ে চলে যাও। পথ ছাড়ো, নয়তো জমালয়ে যাবে। আমার ল্যাজটা সরিয়ে দিয়ে পথ করে চলে যাও। কথা শুনে রাগে গা কাঁপতে থাকে ভীমের। ল্যাজটা ধরে বানরটাকে এক আছাড় মারবেন মনে করে হেঙ্গ বলে জোরে টান মারেন ল্যাজ ধরে। কিন্তু এ কি, ল্যাজটা একটু নাড়াতে পারছেন না কেন? টেনে টেনে গলদঘর্ম হয়ে মুখে শ্বাস উঠে গেল ভীমের। বানরটি তখন হেসে বলল, লজ্জা পেও না, আমি পবননন্দন হনুমান, তোমার বড় ভাই। যাও, এগিয়ে গেলেই সামনে দেখতে পাবে যক্ষরাজ কুবেরের সুন্দর উদ্যান, তার মাঝে আছে সরোবর, সেখানে ফুটে রয়েছে সহস্রদল পদ্ম, তুলে নিয়ে যাও। আর তোমাকে আমি এই আশ্বাস দিচ্ছি, পাণ্ডবদের সঙ্গে কারো যুদ্ধ হলে আমি সর্বভাবে তোমাদের সাহায্য করব। হনুমানকে প্রণাম করে ভীম তখন এগিয়ে গেলেন কুবেরের উদ্যানে। সরোবর থেকে পদ্ম তুলতে গেলে কুবেরের রক্ষীরা এসে বাধা দিল। ভীমের কাছে প্রহার খেয়ে তারা ছুটে গিয়ে খবর দিল যক্ষরাজ কুবেরকে। এদিকে যুধিষ্ঠির ও ভীমের দেরি দেখে ভাইদের নিয়ে ভীমকে খুঁজতে বেরোলেন। খুঁজতে খুঁজতে তারাও পৌঁছলেন সেই কুবেরের উদ্যানে। উদ্যানের কাছে কুবেরের সঙ্গে 4 পাণ্ডবের দেখা হলো। তিনি তার নিজের রক্ষী ও লোকজন দিয়ে সেই গন্ধমাদন পর্বতেই পাণ্ডবদের সুখে বসবাসের ব্যবস্থা করে দিলেন। অন্য একদিন বনের মধ্যে শিকারে গিয়ে ভীম পড়লেন প্রকাণ্ড এক অজগর সাপের সম্মুখে। অজগর ভীমকে গ্রাস করতে উদ্যত হলে যুধিষ্ঠির এলেন তাকে রক্ষা করতে। অজগর তখন বললেন, আমার কয়েকটি প্রশ্ন আছে, তার জবাব দিতে পারলেই ভীমকে ছেড়ে দেব। যুধিষ্ঠির অজগরের প্রশ্নের জবাব দিয়ে ভীমকে ছাড়িয়ে আনলেন। আসলে এই অজগর ছিল পাণ্ডবদেরই পূর্বপুরুষ রাজা নহুষ। অগস্ত্য মুনির শাপে অজগর হয়েছিলেন। পাণ্ডবেরা
গন্ধমাদন পর্বতে থাকতে থাকতে একদিন বিদ্যুতের প্রভাযুক্ত ইন্দ্রের এক রথে চড়ে অর্জুন স্বর্গ থেকে ফিরে এলেন ভাইদের কাছে। অর্জুন এবার ফিরে এলেন আর কি, সেই স্বর্গে গেছিলেন, নানা রকম দিব্য অস্ত্র এবং নাচ গান এই সমস্ত শেখা হয়ে গেছে, তারপর ফিরে এলেন এখানে। স্বর্গ থেকে ফিরে আসবার পূর্বে অর্জুন নিবাত কবচ নামে 3 কোটি দানব নিহত করে এলেন। এই সব দানব ছিল ইন্দ্রের শত্রু। সমুদ্রের ভিতরকার দুর্গে বাস করে তারা মায়া বলে শিলা, জল, অগ্নি, বায়ু প্রভৃতি দ্বারা যুদ্ধ করত। এবারে কৌশিক ব্রাহ্মণ আর ধর্মব্যাধের উপাখ্যান, মানে এগুলো সবই বনপর্বে চলছে। স্বর্গ থেকে অর্জুন বহু দিব্য অলংকার ও দিব্য অস্ত্র নিয়ে ফিরে এলেন। অর্জুনকে নিয়ে পাণ্ডবগণ গন্ধমাদন পর্বতে আরো 4 বৎসর সুখে কাটিয়ে দিলেন। তারপরে তারা আবার কাম্যক বনে ফিরে গেলেন। এখানে বাসকালে মার্কেন্ডেয় মুনি এসে তাদের নানা রকম উপাখ্যান শোনাতেন। একদিন তিনি একটি উপাখ্যানে বললেন, কৌশিক নামে এক তপস্বী ব্রাহ্মণ ছিলেন। তিনি একদিন এই বৃক্ষমূলে বসে বেদ পাঠ করছিলেন। গাছের উপর থেকে একটা বক তার উপরে মলত্যাগ করলো। তপস্বী ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে উপরে বকটার দিকে তাকাতেই সে ভস্ম হয়ে গেল। এতে ব্রাহ্মণের ভালো লাগলো না। তারপরে সে কৌশিক ব্রাহ্মণ ভিক্ষার জন্য গেলেন পার্শ্ববর্তী একটি গ্রামে। এক গৃহস্থ বাড়িতে গিয়ে বাড়ির গৃহিণীর কাছে ভিক্ষা চাইলেন। ওদিকে তার স্বামীও তার কাছে আহার চাইছিলেন। গৃহিণী ব্রাহ্মণকে দাঁড় করিয়ে রেখেই গেলেন স্বামীকে খাবার দিতে। ফিরে এসে দেখেন ব্রাহ্মণ অতিশয় ক্রুদ্ধ হয়ে আছেন। গৃহিণী হেসে বললেন, আমি গাছের বক পাখি নই যে আপনি আমাকে ভস্ম করে ফেলবেন। নারীর পক্ষে স্বামী সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমি ধর্ম পালন করেছি, আমাকে তাই আপনি ভস্ম করতে পারবেন না। ক্রোধ ও দম্ভ পরিত্যাগ করে যার যার কর্তব্য করে যাওয়াই হচ্ছে ধর্ম। ধর্ম কাকে বলে জানতে হলে আপনি মিথিলায় ধর্মব্যাধ নামে এক ব্যাধ আছে, তার কাছে যান। সেই পতিব্রতা তেজস্বিনী নারীর কথা শুনে বিস্মিত হলেন কৌশিক ব্রাহ্মণ। তিনি চলে গেলেন মিথিলায় ধর্মব্যাধের কাছে। গিয়ে দেখেন এক দোকানে বসে সে বাটখারা হাতে নিয়ে ওজন করে অনেক রকম পশুর মাংস বিক্রি করছে। ব্রাহ্মণ মনে মনে ভাবছিলেন, এ লোক আমাকে শেখাবে কোন ধর্ম। ব্যাধ ধর্মদাস ব্রাহ্মণকে সম্মান করে বসিয়ে বলল, আমি আগের জন্মের কর্মের ফলে ব্যাধ হয়ে জন্মেছি, তাই ব্যাধের বৃত্তি গ্রহণ করেছি। আমি মাংস বিক্রি করি বটে, কিন্তু মাংস খাই না। আমি কখনো মিথ্যা কথা বলি না, কাউকে কখনো ঠকাই না, যতটা পারি লোককে দান করি। সবচেয়ে আমি যেটাকে আমার বড় ধর্ম বলে মনে করি তা হচ্ছে আমার নিত্য গৃহ দেবতার পূজা। চলুন আমার ঘরে, আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার গৃহ দেবতা। এই বলে ধর্মব্যাধ কৌশিক ব্রাহ্মণকে তার ঘরে নিয়ে গেল। সেখানে একটি পবিত্র ঘরে পরিষ্কার শুভ্র বসন পরে বসেছিলেন ধর্মব্যাধের বাপ মা। তাদের দেখিয়ে দিয়ে ধর্মব্যাধ বলল, এরাই হচ্ছেন আমার গৃহদেবতা, আমি এদেরই নিত্য পূজা করে থাকি। হে তপস্বী ব্রাহ্মণ, আপনি আপনার পিতামাতাকে উপেক্ষা করে শাস্ত্র পাঠের জন্য বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। আপনার শোকে কেঁদে কেঁদে আপনার পিতামাতা অন্ধ হয়ে গেছেন। আপনি শীঘ্র বাড়ি ফিরে গিয়ে পিতামাতার সেবা দ্বারা তাদের তুষ্ট করুন, নইলে আপনার কোনো ধর্ম হবে না। ধর্মদাস ব্যাধের কথা শুনে কৌশিক ব্রাহ্মণ বললেন, ভাগ্যে আপনার সঙ্গে দেখা হয়েছিল, এখন থেকে পিতামাতার সেবায় আমারও ধর্ম। এই বলে কৌশিক ব্রাহ্মণ পিতামাতার সেবার জন্য ঘরে ফিরে গেলেন। আর একটু পড়বো তো।
বলছি পম্পাদি, তোমাকে আমি একটু থামাচ্ছি, বলছি এইগুলো, এই যে এই মানে তুমি এই অংশটা যেটা পড়লে, এটা কি আমাদের পঞ্চপাণ্ডবের সঙ্গে কোনো রিলেটেড আছে? হ্যাঁ, না। তাদেরই তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, বনবাস করবে, বন পর্ব যেটা, সেইখানে কি কি হচ্ছিল। হ্যাঁ, আমি বলছি যে যদি মনে করো বিশেষ যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেখানটা ধরো ওরা কিভাবে আবার নতুন করে এলো, সেই জায়গাগুলো যদি পড়ো। এটা তো আগেরটা বলছে, ওই যে আগের বংশের নহুষ ছিল, ওর ওইটা বলছে অহংকার চূর্ণ হলো যে ভীমের, ওই হনুমানকে ওইটা হলো তো, এইটা হলো যে, হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে মানে সেই গল্পটা আছে, সেই কপোত আর সেন পক্ষী এগুলো আছে। হ্যাঁ, ওইটাই তো বলছি আমি। এই যে হনুমান যে শুয়েছিল, তাকে তো নড়াতে পারলো না, ওর যে অহংকার চূর্ণ হলো, ভীম এসেছিল ওকে সরিয়ে নিয়ে যাবার জন্য, এখানটা পড়লে যে। হ্যাঁ, পড়েছি তো। তো এগুলো সবই বনপর্বের মধ্যে যে গল্পগুলো আছে, ওই পর্বের মধ্যে ওটা একটু আগে চলে গেছিল আর কি, মানে পেছনে মানে আগে মানে পেছনে। হ্যাঁ, পরপরই করছি, কিন্তু দ্রৌপদী সহ 4 পাণ্ডবের পরপরই পড়তো, কিন্তু গল্পটা বোঝাবার জন্য ওইটা আগের ঘটনাটা, পুরনো ঘটনা আগে দিয়েছিল আর কি। মানধাতা তো সেগুলো পাণ্ডবদের অনেক আগের সেই গল্পগুলো। কেউ কেউ তাকে বলছে, কোন মুনি সেখানে রয়েছে, মার্কেন্ডীয় মুনির কথাটাও সেখানে আছে। জিজ্ঞেস করলো না যে এইটার সঙ্গে রামায়ণের কুরুক্ষেত্রের বা পঞ্চপাণ্ডবের কোন, মানে এটা পঞ্চপাণ্ডবের কোন রিলেশন, মানে এর সঙ্গে ছিল কি রিলেটেড কোন গল্প হচ্ছে, তাই জিজ্ঞেস করলো। মানে কুরুক্ষেত্র যে পঞ্চপাণ্ডব কিভাবে ওই বনবাস থেকে এসে, হ্যাঁ মহাভারতে, সেইটার সঙ্গে আমি বলছি, মানে আমি কি বলতে চাই, এগুলো সবই রিলেটেড। হ্যাঁ না, এইখানেই দুর্বাসা মুনিও আসবে সেই বনবাসের সময়। এই যে ঘোরাঘুরি এর মধ্যে চলছে, এর মধ্যে তো দুর্বাসা মুনির যে গল্পটা আছে, সেটাও তো ইম্পর্টেন্ট। এটা এখন বনপর্ব চলছে, তাই তো? বনপর্ব চলছে, বনপর্ব। আমি বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রিলেটেডই হবে, মানে তোমার তো রিলেশন গুলো দেখাতে হবে, যে বনপর্বে কার কার সঙ্গে দেখা হয়েছিল, সেগুলো নিয়ে আমাদের পরে আরো অন্য গল্প থাকতে পারে, কিন্তু বনপর্বের এই বিভিন্ন ছোট ছোট ঘটনার নাম, এইগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে আবার আসতে পারে, যেগুলো হয়তো কিছুটা আমরা পেতে পারি গল্পের মধ্যে দিয়ে, পৌরাণিক গল্পের মধ্যে দিয়ে, কিন্তু এগুলো বনপর্বের মধ্যেই চলছে। এবং যেখানে একটা দ্রৌপদী দুর্বাসা মুনির যে গল্পটা আছে, এবং সেই থালার অন্ন শেষ হয়ে গিয়েছিল, সেগুলো সবই বনপর্বের মধ্যেই আছে। থালাটাও যে দ্রৌপদী পেয়েছিলেন, সেটাও বনপর্বের মধ্যেই আছে, যেখানে ঋষির পরামর্শে সূর্যের তপস্যা করে ওই থালাটা পাওয়া গিয়েছিল। এই সবই বনপর্বের মধ্যেই তো রয়েছে। হ্যাঁ, এবার আমি বলছি কি, ধরো এটা অনেকগুলো এপিসোড দীর্ঘায়িত হচ্ছে, তো ওই জন্য বলছি কুরুক্ষেত্রের যে মেন আমি বলছি, যেগুলো ধরো আমাদের আমি তো অত মানে গল্পটা আমি জানি না, যেগুলো আমরা মোটামুটি শুনেছি বা জানি, সেইগুলোর মধ্যে এগুলো অনেক ডিপে চলে যাচ্ছে, তাই বলতে চাইছি। অনেকগুলো হালকা করে দিয়ে আছে না, হালকা নয়, আমি বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, একদম কুরুক্ষেত্রের সঙ্গে ভীষণ ভাবে, মানে কি বলবো, আমার মনে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, কুরুক্ষেত্রের সঙ্গে খুবই ঠিকই বলেছিস যে কুরুক্ষেত্রের সাথে রিলেটেড কোনো ঘটনা, পুরো এটা তো পুরো মহাভারত শোনা হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, ওইটাই অতটা হয়তো দরকার নেই, কুরুক্ষেত্রের সাথে রিলেটেড যে সমস্ত ঘটনাগুলো, সেইগুলোই মনে হয় ঠিকঠাক হবে বোধ হয়। আমি ওইটাই বলতে চাইছি, ধরো এটা তো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো এপিসোড, ধরো হয়তো আমরা আগের গুলো ভুলে যাচ্ছি, সেই জন্য মেন যে জিনিসগুলো, যেটা থেকে আবার ওরা বনবাস থেকে ফিরে এলো, বা কুরুক্ষেত্রের যে মেন জিনিসটা শুরু হলো, ওই জায়গাগুলো আমি তোমাকে বলছি, এগুলো ঠিক আছে, বিশেষ কিছু অংশ যেগুলোর সাথে কুরুক্ষেত্রের একদম ডাইরেক্ট রিলেশন আছে, মানে যেটা হচ্ছে মহাভারত হচ্ছে, মানে কুরুক্ষেত্রটা চাইছেন, তাই তো? মহাভারত আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড না থাকলে কুরুক্ষেত্রের যুদ্ধটা আসে না।
আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জিনিস না থাকলে যুদ্ধটা হঠাৎ করে না, আসতে পারে। অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই দরকার, কিন্তু তোমার- সেটা একটু তোমার সংক্ষিপ্ত হলে ভালো হয়। হ্যাঁ, তোমার জায়গায় তুমি ঠিক পম্পাদি, কিন্তু যেহেতু এগুলো অনেকগুলো এপিসোড, আমাদের তো সময়টা খুব কম, সেই জন্য আমরা মেন যে জিনিসটা কুরুক্ষেত্র, আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। আমি বুঝতে পেরেছি, কিন্তু তাহলে আমি বরং এইখানটায় থেমে যেতে পারি। কুরুক্ষেত্র যদি তোমরা বলো যে পরে এইটা আমি পরপর স্টেপে গিয়ে পুরোটা কমপ্লিট করব কুরুক্ষেত্র, তাহলে আমি করব। আর না হলে পম্পা, তুমি একটা কাজ করতে পারো। তুমি যতটা পড়ছো সেটার মনে করো বনপর্বেরই খানিকটা অংশ তুমি নিজের একটা সারাংশ বার করে রেখে দিলে গল্পটার মধ্যে, দিয়ে আমাদেরকে গল্পের আকারে বলে, পুরোটা পড়লে অনেকটা ডিটেল হয়ে যাচ্ছে। তো এটা তুমি করতে পারো, কিছুটা লিখে রেখে দিলে সেটা পড়লে তারপরের খানিকটা আবার এরকম নিজের নাকি সবাই কি বলছে 18টা পর্ব, তো এবার 18টা পর্ব ধরো আমাদের না, কারণ অর্ধেক হয়ে গেছে এটা সময়টা এইটা ঠিকই বলেছিস দিদি ভাই, এইটা বলছি আমরা যেটা ভূমিকাটা আমাদের শোনা অবশ্যই দরকার, নাহলে মূল ব্যাপারটা বোঝা যাবে না। কিন্তু সেইটা এইভাবে ডাইরেক্ট পুরোপুরি লিডিং না পড়ে ওইটাকেই যদি গল্পের আকারে সংক্ষিপ্ত ভাবে পুরো মানে জিস্ট করে দেওয়া যায়, তারপরে মূল ঘটনায় যদি আসা যায়, তাহলে বোধহয় মানে শুনতেও ভালো লাগবে আর অতটা সময়টাও কম লাগবে। আরেকটা জিনিস যে আমরা এই ঘটনাগুলো তো ডিটেল জানি না, আমাদের মনেও থাকবে না, শুনলাম হয়ে গেল। এইটা মনে হয় তৃপ্তি গল্পের আকারে ভালো বলতে পারবে। কাজে আমারটা যদি এটাকে অসুবিধা হয় তাহলে এখানে আমি থেমে যাবো। তৃপ্তি আস্তে আস্তে গল্পের আকারে বলুক। হ্যাঁ, অসুবিধা নয়, তুমিও সুন্দরী বলছো, কিন্তু আমরা বলতে চাইছি যে ধরো অনেকটা বড় হয়ে যাচ্ছে তো। অর্ধেক ছুটিয়ে গেছে, কিন্তু যে বইটাতে আমি বলছি ওটা একটা চটি বই, এটার মধ্যে অর্ধেক পেরিয়ে গেছে। আর ওই রিডিং পড়াটা নিয়ে যদি অসুবিধা থাকে তাহলে ওইটা তৃপ্তি গল্পের আকারে বললেও ভালো লাগবে শুনতে, কিন্তু আমি অতটা মনে রাখতে পারি না। সত্যি কথা বলতে কি, গল্পের আকারে বললেও না অনেক জিনিস বাদ হয়ে যায়। আমি চাইছিলাম যে একবার ভালো করে ডিটেলস খুব একটা হচ্ছে না ছুঁয়ে যাওয়া, তারপরে যদি গল্পের আকারে মানে এটা যে থামিয়ে দিতেই হবে এমন তো নয়। কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে তো আমরা অনেকদিনই আলোচনা করতে পারি, তাই না? এবার আমি একটু কথা বলি। বলো। বলছি যে মহাভারতের কাহিনী, মোটামুটি মূল যে কাহিনীগুলো আমরা মোটামুটি জানি প্রত্যেকেই, হ্যাঁ, যেহেতু মহাকাব্য এগুলো তো আমরা জানি, কিন্তু এই যে ছোট ছোট ঘটনাগুলো কিন্তু আমরা জানি না। এই যে ভেতরের ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, বনবাসকালে যে আমাদের ওদের যে এত রকমের ঘটনা হয়েছে, যদিও আমরা হয়তো সব ক্যারেক্টার গুলোকে মনে রাখতে পারবো না, কিন্তু যেহেতু গল্পের আকারে পড়া হচ্ছে, এই ঘটনাগুলো শুনতে কিন্তু সত্যিই ভালো লাগছে। আর এই যে দ্রৌপদীর সহস্র দলপদ্ম সংগ্রহ, যুধিষ্ঠির গেলেন, ভীম সংগ্রহ করতে এগোলো, এই যে এগুলো তো মহাভারতের ভেতরেই। হ্যাঁ, যদিও মনে হচ্ছে এগুলো মূল ঘটনা নয়, কিন্তু মূল ঘটনা কিন্তু আমরা প্রত্যেকেই ঘরে ঘরে, মহাকাব্য ঘরে ঘরে আমরা জানি। না, এটা মূল ঘটনা কি, এগুলো পেরিয়েই তবেই তো মূল ঘটনায় আসবে। হ্যাঁ, সেই জন্য হ্যাঁ, সেই জন্য ছোট ছোট ঘটনাগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগছে। শুনতে খুব ভালো লাগছে, সত্যি কথাই। কিন্তু লেন্দি, হ্যাঁ হয়তো লেন্দি হচ্ছে, টাইমটা ফ্যাক্টর তো 100 বার। ওইটাই পম্পাকে বলছিলাম যে তুমি ওটা গল্পের আকারে বলো। আমি আবার যদি 10 মিনিট 15 মিনিট আমি ওটা পড়ার মধ্যেই রাখবো, তবে আমার টাইমটা কমিয়ে দাও, তাহলে অন্য কেউ গল্পের আকারে আবার বলুক। ব্যাখ্যা না, ওই কথাটা নয়, কথাটা হলো তোমার রিডিং পড়াটা খুব সুন্দর, বুঝতেও পারছি, কিন্তু মনে রাখার ব্যাপারটা, একটা গল্প বলা মনে রাখা আর রিডিং পড়ার মনে রাখা, ওইটা আমাদের এখন ব্রেনে তো অত নেই, জায়গা নেই। না, আমরা হয়তো ক্যারেক্টার গুলো অত মনে রাখতে পারবো না, ঘটনাগুলো সব মনে রাখতে পারবো না, কিন্তু শুনতে সত্যিই খুব ভালো লাগছে। শুনতে খুব ভালো লাগছে, ভালো লাগছে। রিডিং পড়া খুব সুন্দর, এই ঘটনাগুলো কিন্তু আমরা সত্যি কথাই মহাভারতের মূল কাহিনী জানি, কিন্তু এই যে ভেতরে ছোট্ট ছোট্ট ঘটনা, যার জন্যই পম্পার গল্পটা শুনতে আমি এত ভালোবাসি। কেন, যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো কিন্তু আমরা এগুলো একদমই জানি না, বা আমাদের মনের মধ্যে নেইও, তাই না? আমরা মোটামুটি ঘটনা, তুমি বলো একটা মহাভারতকে পুরো আমরা বলে দিতে পারবো, ফার্স্ট টু লাস্ট সবাই বলতে পারবো, অল্প 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 করে আমরা টেনে দিতে পারবো। কিন্তু এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, ছোট্ট ছোট্ট ক্যারেক্টার, এই জিনিসগুলো একটা বনবাস
ধরো বনবাসের ঘটনা তো সত্যি তারা পদব্রজে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে বনের মধ্যে যেখানে যেখানে যা ঘটনা ঘটছে তাদের যে ফেস করতে হচ্ছে, যে লড়াই করে এগোতে হচ্ছে। আবার তখনকার দিনে দেবদেবীরা অনেকে সাপ মুক্ত হতে চাইলে হয়তো এদের ছোঁয়া দরকার, এদের স্পর্শ সেগুলোও হলে আছে। হয়, তারপরে কি সেই সাবমুক্ত ঘটনাগুলো আর হ্যাঁ ছোট 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 অনেক ছোট করে দেবদেবীরা দেখাচ্ছে। সাহায্য করেছিলেন, সেই হ্যাঁ পদগুলোও তো হ্যাঁ, দরকার। সেই আচ্ছা জন্যই শোনো, ছোট ছোট গল্প ক্যারেক্টার গুলো এগোচ্ছে আর কি। আমাকে যদি তোমরা 10 মিনিট টাইম দাও, 10 মিনিট যদি দাও, তুমি পড়ো পড়ো, তুমি তারপরে একটা পড়ো। আমি একদম শুনতে খুব ভালো লাগছে। আমি মানে বলছি না তোমাকে, কিন্তু আমি অনেকটা বড় হচ্ছে বলে ওই জন্য বলছি না। তুমি পড়ো, পরেরটা পড়ো, সময় এখনো আছে তো, পড়ো। আর কেউ যদি পড়তে চাও তো পড়তে পারো, এখানে হয়তো আমি থেমে গেলাম, পরের দিন হয়তো আবার পড়লাম। আসলে শোনো, মহাভারত তো অনেক বড় ব্যাপার, তো লেন্দি হবে, টাইমটাও আমাদের নিতেই হবে। মহাভারত একটু লেংদি হবে, কিছু করার নেই। কিচ্ছু করার হ্যাঁ। নেই। আচ্ছা এবার তাহলে একটু কোম্পানি পড়ছি। পড়ো। হ্যাঁ, দুর্যোধনের দ্বৈত বনে আগমন। এবারে দুর্যোধন কিন্তু এবারে মজা দেখতে আসছে। এই যে পাণ্ডবরা বনবাসে যে ছিল সেই সময় ওরা যে কতটা কষ্টে আছে, কেমন আছে, সেইটা দেখতে আসছে দুর্যোধন আসছে। পড়ো, এইটা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে, পড়ো। হ্যাঁ, ওই কৈশিক ব্রাহ্মণ ধর্ম ব্যাধের উপাখ্যানটা তো হয়ে গেল, যে কিরকম ভাবে ধর্ম করতে হয়, কোনটা নিত্য দেবতার গৃহ পুজো, এগুলো একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে দুর্যোধনের দৈত্য বনে আগমন এবং উচিত শিক্ষা লাভ। কাম্যক বনে কিছুদিন বাস করে পাণ্ডবেরা চলে গেলেন দৈত্য বনে। এখানে হস্তিনাপুরে কর্ণ ও শকুনির কুমন্ত্রণায় রাজা দুর্যোধনের মাথায় এলো এক দুষ্ট বুদ্ধি। বনে দ্রৌপদীকে নিয়ে গাছের বাকল আর মৃগের চর্ম পরিধান করে কত কষ্টে পাণ্ডবেরা বাস করছে তা নিজেদের চোখে একবার না দেখে এলে আনন্দ হলো কি। কর্ণ ও শকুনি দুর্যোধনকে বুদ্ধি দিলেন, দৈত্য বনে তোমার গরু রক্ষক বহু সহস্র ঘোষেরা মানে গোয়ালারা বাস করে, তুমি সেখানে তোমার গরু দেখে আসবার ও মৃগয়ার নাম করে চলো। সেই ছলে পাণ্ডবদের চরম দুর্দশা নিজের চোখে দেখে তৃপ্ত হয়ে ফিরে আসবেন। প্রস্তাবটা প্রথমে ধৃতরাষ্ট্রের কানে যেতে তিনি রাজি হলেন না, কিন্তু শেষ অব্দি মত দিতে হলো। বহু সৈন্য সামন্ত লোকজন ও রানীদের নিয়ে মহা আড়ম্বরে দুর্যোধন চললেন দ্বৈত বনে। দ্বৈত বনে গিয়ে দুর্যোধন লোকজনদের আদেশ দিলেন সেখানে অনেকগুলি ক্রীড়া গৃহ নির্মাণ করতে। কিন্তু গন্ধর্ব রাজ চিত্রসেন, মানে যার কাছে অর্জুন নাচ গান শিখেছিলেন, তখন এই বনে একটি সরোবরের তীরে আমোদ প্রমোদের জন্য উপস্থিত হয়েছিলেন। তখন সেখানে ছিল চিত্রসেন। চিত্রসেনের আদেশে গন্ধর্বগণ দুর্যোধনের লোকজনদের বাধা দিল সেখানে ক্রীড়া গৃহ নির্মাণ করতে। দুর্যোধন ক্রুদ্ধ হয়ে সৈন্যদের যুদ্ধের আদেশ দিলেন। যুদ্ধে সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ল। ভাইদের নিয়ে দুর্যোধনও পিছিয়ে গেলেন। কর্ণ এগিয়ে এলেন যুদ্ধে। মায়া যুদ্ধে গন্ধর্বরাজ চিত্রসেন তাকেও দিলেন হারিয়ে। বিজয়ী চিত্রসেন তখন কৌরবগণ ও তাদের রানীদের বন্দী করে নিয়ে চললেন। দুর্যোধনের লোকেরা এবং মন্ত্রীগণ দৌড়ে গিয়ে এই সংবাদ জানালেন যুধিষ্ঠিরকে। শুনে ভীম মহা খুশি হয়ে বললেন, দুর্বৃত্তদের উচিত শিক্ষা হয়েছে। আমরা যা করতে চেয়েছিলাম আমাদের হয়ে আমাদের সখা চিত্রসেন তাই করেছেন। যুধিষ্ঠির বললেন, ছি ভাই, অমন কথা মুখে এনো না। কৌরবদের এবং তাদের স্ত্রীদের অপমান হলে তা আমাদের বংশেরই অপমান, আমাদের নিজেদেরই অপমান। আমি একটি যজ্ঞের কাজে ব্যাপৃত আছি। তোমরা 4 ভাই শীঘ্র গিয়ে গন্ধর্বদের হারিয়ে দিয়ে সস্ত্রীক কৌরবদের উদ্ধার করো। যুধিষ্ঠিরের আজ্ঞায় ভীম, অর্জুন, নকুল সহদেব 4 ভাই এবং অস্ত্রশস্ত্র নিয়ে চললেন যুদ্ধে। হারিয়ে দিলেন সমস্ত গন্ধর্ব সৈন্য সহ গন্ধর্বরাজ চিত্রসেনকে। পরাজিত চিত্রসেন হেসে অর্জুনকে বললেন,
আমি তোমার সখা চিত্রসেন। কৌরবেরা কুমতলব নিয়ে এসেছিল এই দ্বৈত বনে, তা জানতে পেরে স্বর্গ থেকে ইন্দ্র আমাকে পাঠিয়েছিলেন কৌরবদের উচিত শিক্ষা দিতে। শাস্তি তারা পেয়েছে, এবারে তোমরা তাদের ছাড়িয়ে নিয়ে যাও। ভীমার্জুন প্রভৃতি 4 ভাই দুর্যোধন প্রভৃতিকে এবং তাদের রানীগণকে গন্ধর্বদের কাছ থেকে উদ্ধার করলেন। কৌরবেরা জব্দ হয়ে ফিরে চললেন হস্তিনায়। হিংসায়, লজ্জায়, অপমানে দুর্যোধন পথেই অনাহারে প্রাণ দেবার সংকল্প নিয়ে বসে পড়লেন। কর্ণ, শকুনি প্রভৃতি অনেক করে বুঝিয়ে শুনিয়ে তাকে রাজপুরীতে ফিরিয়ে নিয়ে গেলেন। এবারে আসছি দুর্বাসার পরাজয়। কিন্তু ফিরে এসে নিশিদিন আরো জ্বলে পুড়ে মরতে লাগলেন দুর্যোধন। শুধু উপায় ভাবতে লাগলেন কি করে জব্দ করা যায় পাণ্ডবদের। আবার জুটে গেল একটি মস্ত বড় সুযোগ। দুর্বাসা মুনি তার 10,000 শিষ্য নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন দুর্যোধনের রাজপুরীতে। দুর্যোধন মুনিকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলেন বনে পাণ্ডবদের আতিথ্য গ্রহণ করতে, আর বলে দিলেন দুপুরে দ্রৌপদীর আহার হয়ে যাবার পরে আপনি আপনার এই 10,000 শিষ্য সঙ্গে করে আহার চেয়ে উপস্থিত হবেন। দুর্যোধনের পরিচর্যায় সন্তুষ্ট হয়ে তার প্ররোচনায় দুর্বাসা সত্য সত্যই একদিন এসে উপস্থিত হলেন কাম্যক বনে পাণ্ডবদের কাছে। দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে, সুতরাং সূর্যদেব পাণ্ডবদের যে অন্নের থালা দিয়েছিলেন তাতে আর খাবার কিছুই অবশিষ্ট নেই। দুর্বাসা এসে পাণ্ডবদের কাছে খাবারের কথা বলে 10,000 শিষ্য নিয়ে নদীতে গেলেন স্নান করতে। দ্রৌপদী তখন আর কোনো উপায় না দেখে স্মরণ করলেন নিরুপায়ের উপায় কৃষ্ণকে। দ্রৌপদীর কাতর ডাকে কৃষ্ণ এসে দ্রৌপদীকে তখনই দেখা দিলেন। দ্রৌপদী কৃষ্ণকে বললেন তাদের বিপদের কথা। কৃষ্ণ হেসে বললেন, আনো তো তোমাদের সেই থালাখানা, দেখি সামান্য কিছু খাবারও অবশিষ্ট আছে কিনা। দ্রৌপদী থালাটি আনলেন। কৃষ্ণ দেখলেন থালার একপাশে সামান্য একটি কণা লেগে রয়েছে। সেই কণাটি তুলে মুখে নিয়ে কৃষ্ণ বললেন, আমার এই অন্নভোজনে বিশ্বব্যাপী দেবতা তৃপ্ত হন। সঙ্গে সঙ্গে স্নানরত দুর্বাসা এবং 10,000 শিষ্যের পেট ভরে গেল। সহদেব তখন নদী তীরে তাদের ডাকতে গেলেন খাবার জন্য। গিয়ে দেখেন কেউ নেই। অমন করে হঠাৎ সকলের পেট ভরে গেছে দেখে ভয় পেয়ে সশিষ্য দুর্বাসা মুনি কোথায় পালিয়ে গেছেন। পাণ্ডবেরা তখন দ্বৈত বনে বাস করছিলেন। তখন একদিন দ্বৈত বনের হরিণেরা এসে একসঙ্গে যুধিষ্ঠিরের কাছে উপস্থিত হয়ে কাতর কণ্ঠে বলল, আপনারা এই দ্বৈত বনে হরিণের মাংস খেয়ে বাস করছেন। আরো দীর্ঘদিন যদি আপনারা এখানে বাস করেন তবে এই বনে আমাদের হরিণের বংশ একেবারে লোপ পেয়ে যাবে। হরিণদের কথা শুনে যুধিষ্ঠির ভাইদের নিয়ে আবার ফিরে গেলেন কাম্যক বনে। এরপরে যদি সময় থাকে আবার পরের দিন পড়তে পারি। এখন কেউ একটু গল্প টল্প বলবে তো দেখো এইখানে কুরুক্ষেত্রের কিছু বলবে কিনা। তৃপ্তি যদি কিছু বলে। তৃপ্তি কিছু বলবে না গো, তুমি বলো। তাহলে একটু সময় আছে, 6:15 পর্যন্ত বলবো। 5টা হয়েছে না? হ্যাঁ বলো না, বলো, পড়ো। আমি পড়বো, যদি কারো পড়ার থাকে সে বলতে পেরে যাচ্ছে, নাহলে পড়ছি ওই 8-10 মিনিট হয়তো। হ্যাঁ পড়ো। জয়দ্রথে দ্রৌপদী হরণ ও পাণ্ডবগণের কাছে উচিত শিক্ষা লাভ। আর একদিন পঞ্চপাণ্ডব বেরিয়েছেন মৃগয়ায়। ঘরে রয়েছেন একমাত্র দ্রৌপদী। এমন সময় সেখানে উপস্থিত হলেন সিন্ধু দেশের রাজা জয়দ্রথ। ইনি বিবাহ করেছিলেন দুর্যোধনের ভগ্নী দুঃশলাকে। শৃগাল যেমন করে সিংহের বাসস্থানে প্রবেশ করে, জয়দ্রথ তেমনি ভাবে পাণ্ডবদের আশ্রমে প্রবেশ করলেন। জয়দ্রথ দুর্যোধনের ভগিনী দুঃশলার স্বামী, এই পরিচয় জানতে পেরে দ্রৌপদী আদর করে বললেন, এই 50টি মৃগ দিচ্ছি, এই নিয়ে আপনার লোকজন নিয়ে আপনি প্রাতরাশ করুন।
রাজা যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে ফিরে এলে আপনাদের আরো নানা বর্ণের হরিণ, সম্বর, গরু, শূকর ও মহিষ খেতে দেবেন। জয়দ্রথ বললেন, আমি খেতে চাই না। তুমি দরিদ্র পাণ্ডবদের ত্যাগ করে আমার রথে আরোহণ করো, আমি তোমাকে আমার রাজপুরীতে নিয়ে যাব। ক্রোধে দ্রৌপদীর চোখ দুটি আগুনের মতো জ্বলতে লাগলো। ঘন ঘন শ্বাস ফেলে তিনি বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একেবারে সোজা পাতালে পড়ে যেতে চাচ্ছ। কিন্তু দুর্মনা জয়দ্রথ দ্রৌপদীর কোনো কথাই শুনলেন না। জোর করে দ্রৌপদীকে রথে তুলে নিয়ে চলে গেলেন। সহসা সমস্ত বন যেন ত্রস্ত হয়ে উঠল, পশু পাখি সব চঞ্চল হয়ে উঠল। তাই দেখে যুধিষ্ঠির মৃগয়া ছেড়ে সত্বর বাড়ি ফিরে এলেন। এসে জানতে পারলেন জয়দ্রথের দুষ্কর্মের কথা। তিনি তৎক্ষণাৎ ভীমার্জুন প্রভৃতিকে আদেশ করলেন জয়দ্রথকে ধরে আনতে। ভীম জয়দ্রথকে ধরে অর্ধচন্দ্র বাণে তার মাথার চুল মাঝে মাঝে মুড়িয়ে দিলেন এবং বন্দি করে নিয়ে গেলেন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির গান্ধারীর কথা স্মরণ করে ক্ষমাবশত ছেড়ে দিলেন জয়দ্রথকে। অপমানিত জয়দ্রথ হিমালয়ের গঙ্গার দ্বারে গিয়ে তপস্যা করতে লাগলেন শিবের স্মরণ নিয়ে। তপস্যায় তুষ্ট শিবের কাছে জয়দ্রথ লাভ করলেন এই বর যে অর্জুন ছাড়া অপর পাণ্ডবদের তিনি একদিনের জন্য যুদ্ধে পরাস্ত করতে পারবেন। দাতাকর্ণ ইন্দ্র কর্তৃক কর্ণের কবচ কুণ্ডল হরণ। দেবরাজ ইন্দ্র ছিলেন পাণ্ডবদের একজন পরম হিতৈষী। পাণ্ডবদের বনবাসের 12 বৎসর প্রায় পূর্ণ হয়ে এলে তিনি এগিয়ে এলেন পাণ্ডবদের সাহায্য করতে। কৌরবগণের পরম মিত্র কর্ণের কানে ছিল দিব্য কুণ্ডল আর গায়ে ছিল অভেদ্য কবচ মানে বর্ম। এই কবচ ও কুণ্ডল যে পর্যন্ত কর্ণ দেহে ধারণ করবেন সে পর্যন্ত কর্ণকে বধ করা কারো সাধ্য ছিল না। কর্ণ প্রকাণ্ড দাতা ছিলেন। প্রত্যেক দিন মধ্যাহ্ন স্নান করে তিনি সূর্যের স্তব করতেন, আর সেই সময় ব্রাহ্মণগণ গিয়ে কর্ণের কাছে যিনি যা প্রার্থনা করতেন কর্ণ তারই সেই প্রার্থনা পূরণ করতেন। এই সুযোগ বুঝে দেবরাজ ইন্দ্র একদিন ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের কাছে গিয়ে প্রার্থনা করলেন তার কবচ ও কুণ্ডল। কর্ণ ইন্দ্রের ছলনা বুঝতে পারলেও সূর্যদেবও এ বিষয়ে কর্ণকে সাবধান করে দিয়েছিলেন। কিন্তু কোন ব্রাহ্মণ কিছু প্রার্থনা করলে তিনি তাকে বিমুখ করবেন না, এই প্রতিজ্ঞা একবার যখন তিনি করেছেন তখন আর ছদ্মবেশী ইন্দ্রকে ফেরানো যায় না। কবচ কুণ্ডল দান করলে তার নিশ্চিত মৃত্যু জেনেও তিনি ব্রাহ্মণ বেশে ইন্দ্রকে তার কবচ কুণ্ডল দান করলেন। প্রতিদানে ইন্দ্র অবশ্য কর্ণকে অব্যর্থ শক্তি অস্ত্র দান করলেন। এইবারে একটা জিনিস আছে, যেটা হচ্ছে সেই বকটা এসেছিল না, যে এখানে প্রশ্ন করেছিল, সেইখানে বকরূপী ধর্ম এসেছিল। সেই যুধিষ্ঠিরের সঙ্গে যে কথাটা হয়েছিল এর পরের ইয়েটাতে সেটা আছে, বলছি। কাম্যবন থেকে যুধিষ্ঠির ভাইদের নিয়ে আবার রমণীয় দ্বৈত বনে ফিরে এলেন, মানে এরা বারবার যাওয়া আসা করছেন আর কি। একদিন পাণ্ডবেরা বসে আছেন, এমন সময় এক ব্রাহ্মণ এসে তাদের বললেন, যজ্ঞের আগুন জ্বালাবার জন্য অরণি ও মন্থ নামে আমার 2খানি কাঠ একটা গাছে ঝোলানো ছিল। একটা হরিণ এসে তার শিঙে করে কাঠ 2খানি নিয়ে পালিয়েছে। সে কাঠ 2খানি এনে না দিলে আমার যজ্ঞ পণ্ড হবে। ব্রাহ্মণের কথা শুনে যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে ভাইদের নিয়ে তীর ধনুক সহ বেরিয়ে পড়লেন সেই হরিণের খোঁজে। গভীর অরণ্যে অনেক ঘুরলেন পাণ্ডবগণ, কিন্তু কোথাও মিলল না হরিণের দেখা। অত্যন্ত শ্রান্ত ও ক্ষুধায় পিপাসায় ক্লিষ্ট হয়ে তারা বসে পড়লেন একটা প্রকাণ্ড বট গাছের শীতল ছায়ায়।
যুধিষ্ঠির তখন নকুলকে বললেন, একটা বড় গাছের আগায় উঠে দেখো তো কাছাকাছি কোথাও জল আছে কিনা। নকুল একটা গাছে উঠলেন। ওই যে অদূরে নানা রকম জল পাখিদের ডাক শুনতে পাচ্ছি, নিশ্চয়ই ওখানে জল আছে। যুধিষ্ঠির বললেন, তুমি তবে নেমে চলে যাও, তোমার তুনিরে ভরে পানীয় জল নিয়ে এসো। ওই তুনির সেই যেখানে তীরগুলো রাখে না, সে একটা জায়গা থাকে, সেই রকম জায়গাটাকে ওই যে তুনির বলে, যেটার মধ্যে তীরগুলো গোজা থাকে। পেছনে পিঠে যেগুলো থাকে না, হ্যাঁ হ্যাঁ, তীর গোজা থাকে তুনির, সেখানে পানীয় জল নিয়ে আসতে বলল। নকুল জলাশয়ের কাছে গিয়ে দেখলেন টলমল করছে স্বচ্ছ জল। নিজে আগে খানিকটা পান করবার জন্য তিনি জলের কাছে গেলেন। জলের কাছে যেতেই তিনি শুনতে পেলেন অন্তরিক্ষ থেকে একটা কণ্ঠস্বর তাকে বাধা দিয়ে বলছে, আমার প্রশ্নগুলির উত্তর না দিয়ে তুমি জল খেও না। পিপাসার্ত নকুল সে কথা অবজ্ঞা করে এগিয়ে গিয়ে জল খেলেন। অমনি সঙ্গে সঙ্গে সেখানে মরে পড়ে রইলেন। নকুলের দেরি দেখে যুধিষ্ঠির সহদেবকে পাঠিয়ে দিলেন। তিনিও অন্তরিক্ষের সেই কথা অবজ্ঞা করে জল খেতে গেলেন, অমনি মরে পড়ে রইলেন। একে একে অর্জুনের এবং ভীমেরও সেই একই দশা ঘটল। যে ভাই জল আনতে যাচ্ছে সেই আর ফিরছে না। শেষে যুধিষ্ঠির নিজেই গিয়ে উপস্থিত হলেন সেই জলাশয়ের কাছে। মৃত ভাইদের দেখে আশ্চর্য ও শোকার্ত হয়ে ভাবতে লাগলেন অনেক কথা। কি করে ঘটলো এমন ঘটনা? তখন তিনি শুনতে পেলেন অন্তরিক্ষ থেকে সেই বাণী, আমি একটি বক পাখি, আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করবেন না, তাহলে অপর ভাইদের মতো আপনিও প্রাণ হারাবেন। যুধিষ্ঠির বললেন, আপনি নিশ্চয়ই কোনো জলচর পক্ষী নন। একটি জলচর পক্ষীর হাতে আমার ভাইয়েরা প্রাণ হারাতে পারে না। আপনি যেই হন, আপনি আপনার প্রশ্ন বলুন, আমি উত্তর দিতে চেষ্টা করব। হ্যাঁ, এই আমি একটুখানি, এই তো 15 পর্যন্ত 2 মিনিট আছে, 1 মিনিট সেইটা প্রথম প্রশ্নটা বলছি। তখন বক বলল, ভূমির থেকেও ভারী কে? আকাশ থেকেও উচ্চ কে? বায়ুর থেকেও শীঘ্র কি? তৃণের বেশি বাড়ছে কি? উত্তরে যুধিষ্ঠির বললেন, ভূমির থেকেও ভারী মাতা, আকাশ থেকেও উচ্চ পিতা, মন বেগমান বায়ুর চেয়ে, চিন্তা বেশি তৃণের চেয়ে। তাহলে এইটুকুতেই 14 মিনিট হয়েছে, 6টা 14। দেখো এখানে বাকি প্রশ্নগুলো আরো আছে এবং খুব সুন্দর সুন্দর উত্তর আছে। এগুলো ঠিক এইটা যেরকম উত্তর হলো, ঠিক তেমনি করেই বেশ কিছুটা এরকম ছড়ার মাধ্যমে প্রশ্ন উত্তর আছে। চিন্তাটা বলো তো, চিন্তাটা কি বললে? চিন্তাটা হ্যাঁ, ওই যে বলছি, ভূমির থেকেও ভারী কে? মাতা পিতা, তারপরে চিন্তা। বায়ুর থেকেও শীঘ্র কি? মন 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 বেগবান বায়ুর চেয়ে। সত্যি করে মানে সত্যি তাই। হ্যাঁ, তৃণের বেশি বাড়ছে কি? চিন্তা বেশি তৃণের চেয়ে। হ্যাঁ, তৃণ যেরকম বেড়ে চলে, তার থেকেও চিন্তা আরো বেশি গতিতে বেড়ে চলে আর কি। একটার পর একটা চিন্তা আসতেই থাকে আর কি। আকাশটা কি বললে? হ্যাঁ, পরেরটা হচ্ছে চিন্তা বেশি তৃণ। তৃণ মানে ঘাস। ঘাসের থেকে, ঘাস যেরকম বেড়েই চলে না, তেমনি চিন্তা মানুষের মনে ওইটা তৃণের থেকেও বেশি মানে বেড়ে চলে। চিন্তা বেশি তৃণের চেয়ে। মন তৃণ বলছে, তৃণ মানে ঘাস। ঘাস যেমন মানে উত্তর বেড়ে চলে খুব তাড়াতাড়ি, সেরকম তার থেকেও বেশি কি চলে না চিন্তা, সেটাই বললো। হ্যাঁ, আর পম্পাদি 5টা প্রশ্ন আর উত্তরটা আর একবার বলে দাও তো। এটা এখনো 5টা প্রশ্ন হয়নি, খুব সুন্দর আছে। আমি প্রথম মানে এটা বললাম, ছড়ার এটার উত্তর বলছি। বলো বলো, হয়ে যাবে। ভূমির থেকেও ভারী কে? আকাশ থেকেও উচ্চ কে? আকাশ থেকে উচ্চ পিতা, ভূমির থেকে উচ্চ মাতা। ভারী, ভূমির থেকে ভারী মাতা। ভারী। বায়ুর থেকেও শীঘ্র কি? মন। বেগে চলে আর কি। বায়ু যে বেগে চলে তার থেকে অনেক বেশি বেগে মন চলে। এই চিন্তা হঠাৎ ওই চিন্তা, মন নানা রকম যেটা করে। আর চিন্তা বেশি তৃণের চেয়ে। তৃণ যত তাড়াতাড়ি বাড়ে, চিন্তা তত মানে
তারও মানে তিনটা গজিয়ে যায়, ওই তৃণের মতো গজায়, ওটাই বলছি। আর প্রশ্ন আরেকটা বলে দিয়ে দাঁড়াও, কোন শত্রু সুদূর জয়, কোন ব্যাধি শেষ হবার নয়, কোন লোককে বলবো সাধু, কেমন সে লোক যে অসাধু, এগুলোর উত্তরও দিতে হবে। আর সেগুলো নেক্সট ডেতে ওগুলো ইন ডিটেল বলে দিও। এগুলো পড়েছে। হ্যাঁ পম্পা, হ্যাঁ এই যে যে কোশ্চেন গুলো উত্তর বললে না, সেইগুলো একটু লিখে আমাদেরকে পাঠিয়ে দাও না, দেখি উত্তরগুলো আমরা পারবো কিনা। প্রশ্নটা বলো, কোন শত্রু, ফোর্থ বলে কোন শত্রু? হ্যাঁ কোন শত্রু? সেটাই বলো, যাকে জয় করা মানে খুব কঠিন, কোন শত্রু আছে, এইগুলো না, দৃষ্টির বলছেন। কোম্পানি তুমি প্রশ্নগুলো বলো, উত্তরটা পরে তুমি প্রশ্নটা বলো, কোন শত্রু সুদূর জয়, দুর্জয়। আচ্ছা, কোন ব্যাধি শেষ হবার নয়, দাঁড়াও, কোন ব্যাধি সবার নয়, শেষ হবার নয়, হবে না। মানে কোন রোগ ভালো হয় না নাকি সেরকম কিছু? কিছুতেই শেষ হবে না, হ্যাঁ শেষ হবে না, ভালো হয়। মনের রোগ নাকি? তারপরেরটা কোন লোককে বলবো সাধু, কাকে সাধু বলবো, আচ্ছা, আর কেমন সে লোক যে অসাধু, অসাধু লোক সে কেমন, মানে কাকে অসাধু বলবো। এটা তো দুটো প্রশ্ন হলো, ওই রকম একটার মধ্যেই চারটে প্রশ্ন, এইরকম করে বেশ কিছু প্রশ্ন আছে এবং সুন্দর সুন্দর প্রশ্ন, আর তার উত্তরও মানে অতি সুন্দর এগুলোর। ব্যাপারটা বলতে চাইছে যুধিষ্ঠির যে কত ধার্মিক, দেখো এখানেও ধর্ম রক্ষার জন্য এগুলো, আবার দেখো জয়দ্রথর ব্যাপারটাও ধর্ম রক্ষার্থেই তাকে জয়দ্রথকে ছেড়ে দিল। হ্যাঁ, এই যে ধার্মিক, তো এই জন্য বক ধার্মিক, ও বকও তো ধর্ম। ওই বক ওই জন্যেই ওই সে যে ছদ্মবেশে এসেছে ধর্মরাজ, ওই প্রশ্নগুলো করার পরে সত্যি সত্যি সব উত্তরগুলো পেলে ভাইদের জীবিত করে নিয়ে যুধিষ্ঠির চলে যাবে, এই আর কি ব্যাপার। ওই প্রশ্নগুলো উত্তরগুলো খুবই সুন্দর, পরের দিন বলতে বললে বলবো, বেশ কিছুটা। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই। আর একটা প্রশ্নের মধ্যে চারটে করে প্রশ্ন এরকম ছোট ছোট, ওই যে পরের দিন শুনবো ওইগুলো, এখান থেকে মানে মার্কিং করে রাখো, এখানটা থেকে শুনবো তারপরে। হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন হয়ে গেল ভূমির থেকে ভারী মাতা, ওটা হয়ে গেল। তারপরটা থেকে ওই যে সুদূর জয়, কোন শত্রু সবচেয়ে বেশি শত্রু কে, মানে জয় করা যায় না এমন শত্রু, যে রোগ শেষ হয় না, আর সাধু কাকে বলবো, অসাধু কাকে বলবো, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আবার পরে মনের মধ্যেও থাকলো, চিন্তা করবো আমরাও। হ্যাঁ, যুধিষ্ঠিরের মতন পারা যাবে না, সাংঘাতিক উত্তর। আমাদের মনের মধ্যে যেটুকু আছে সেটুকু চেষ্টা করতে ক্ষতি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলছি এগুলোর কি ব্যাখ্যাও দিয়েছে নাকি, যে ব্যাখ্যা কি কারণে বলছি উত্তরগুলো? সহজ, উত্তরগুলোই সহজ, আর ব্যাখ্যা কিছু চাইনি। উত্তরগুলো যেমন বললাম যে মাথা থেকে এইরকম সহজ সহজ উত্তরই আছে। আর দেখো, আমাকে যতটুকু টাইম দেবে হয়তো একটু একটু করে পড়ে আমি যাব, যাতে ব্যাকগ্রাউন্ডটা থাকে, আর অন্য কারুর যদি পড়তে ইচ্ছা করে সেও পড়তে পারে, কিন্তু আমাকে একটু 10 মিনিট আমাকে পড়তে দিও। ডিটেলটাও দরকার, কেন বলছি, এই যে পিছনে এই ঘটনাগুলো তো জানতাম না, এই ঘটনাগুলো তো জেনে তারপরে সামনের দিকে এগোবো। তো কনক জলটার একটা গান আছে, গানের মধ্যে আছে ওই যে কথাগুলো, পাপ হলো ভারী, গানের ওয়ার্ড গুলো ভুলে যাচ্ছি, তো ঠিক মনে হলো এই কোশ্চেন গুলো ওর সঙ্গে রিলেটেড আছে আর কি। যাই হোক, ভালো লাগলো পম্পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা যেমন বলবে সেরকমই হবে, তবে ওইটা আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটাও একটু একটু করে বলে যাই, 10 মিনিটটা দিলে পরেও আমাদের তো কত সময়ই নষ্ট হয়। আমরা 6 মাসে কি শিখতে পারি গো, কি দেখবে কিছুই শিখে নিট ফর জিরো। তো সেই জায়গায় বলেছো সম্পাদি, আমি বলছি এটা ভীষণ ভালো লাগছে আমাদের শুনতে, সত্যি বলছি। কিন্তু আমি কি বললাম তোমাকে, যেগুলো এই যে যেমন এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে, এটা পুরোটাই তুমি ডিটেলে যেমন পড়ছো পড়বে। আমি মানে সময়টা আমার বলা, মানে খুবই ভালো লাগছে। আমি ওই একটু করেই পড়বো, চটি বই, বেশি সময় লাগবে না তোমার। আর অন্যরা যদি একটুখানি কিছু বলতে চায় নিশ্চয়ই বলতে পারে, পড়তেও পারে, কোনো অসুবিধা কিছু নেই। তবে ওই আমি চাইছি যে এই বইটা যে এত সুন্দর আমি দেখেছি, তাতে যদি আমাকে কম টাইমও দাও, 10 মিনিট হয়তো আমি পড়লাম,
ও তারপরে অন্যরা গল্প বললো পড়লো, সেই হিসাবেও দেখতে পারো, মানে ওটাই বলছি আর কি। আগর পম্পাদি তুমি পড়ছো পড়ো, তারপরে হ্যাঁ যদি কেউ পড়তে চায় নিশ্চয়ই পড়বে, কিন্তু তুমি আমাদেরকে পড়ে যেটা প্রথম থেকে শোনাচ্ছ না, আমাদের স্টেপ বাই স্টেপ আমরা বুঝতে পারছি। এবারে দেবশ্রীদিও বলছিল না যে এই বইটা থেকে পড়বে, সেই জন্যই কাল আগের দিন বলেছিল, মনে আছে? শুনেছিলে? আমার মনে আছে দেবশ্রী নিশ্চয়ই সবসময় করবে, মানে সবার আগে। হ্যাঁ, সেই জন্য দেবশ্রীদি নেই আজকে, যখন মানে জয়েন করেনি, তাহলে তুমি শুরু করো। আমাদের তো শুনতে ভীষণ ভালো লাগছে, আমি তো পুরোটাই অজানা, আমার খুব ভালো লাগছে। কিন্তু ওই যে বললাম, আমি কেন বললাম বলো, তুমি জানি না বলেই তো বললাম, যেটা কি রিলেটেড, মানে বুঝতে পারছো আমি কতটা পুরোটাই মানে মহাভারতের জিনিসটা দেখতে গেলে তো এমন কোনো ঘটনা নেই যেগুলো আমরা দৈনন্দিন জীবনেও, মানে কিছুই বাদ নেই, যেখানে যা পড়েছি সব সেটাই আমি আছে। জানতে চাইলাম যে তাহলে কি এবারে যদি মনে করে রিলেটেড না হয়, তাহলে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়তে আমি দিয়ে ছোট একটা বই তৈরি হয়েছে, ইম্পর্টেন্ট দিয়েই তৈরি হয়েছে। পরে বরং এই ছোট ছোট যে ইয়েগুলো নামগুলো পাচ্ছি, সেগুলো দিয়ে যদি আবার ছোট ছোট করে গল্প থাকে, তাহলে এর সঙ্গে আমরা জুড়ে দিতে পারবো আর কি, যে নামগুলো তো কিছু শুনতে পাচ্ছি, তো সেইগুলো দিয়ে যদি আবার থাকে আর কি এর ভেতরের গল্প, সেগুলো একটু একটু করে বলা যেতে পারে, যদি কারণ সেরকম থাকে আর কি জানা। যেমন ওই যে শিবি রাজার যে একটা কি উপাখ্যান, যেটা ওই যে সেন আর কপোত, এই ব্যাপারটাও যে মহাভারতের মধ্যে এমন ভাবে আছে, সেটা তো আমি সেভাবে জানতাম না, আমি তো আলাদা একটা গল্প হিসেবেই জানতাম। কিন্তু এইটাও মানে এই গল্পটা বোধহয় একজন বলেছিলেন, একজন ঋষি, যে বনের মধ্যে ঘুরতে ঘুরতে শিবিরাজের উপাখ্যান যেটা দেখলাম আমরা, ওই যে রাজা, যেটা কি অন্য নাম বলছিল, উশিনর বলছিল। হ্যাঁ, রাজা উশিনর। এবার রাজা উশিনর আমরা যদি এক একটা ওয়ার্ড পাচ্ছি, তো রাজা উশিনর ঠিক কোথায় ছিলেন, কখন ছিলেন, মনে করো আজকেই তুমি এটা দেখতে পারো তো, যখন আমরা একটা কিছু জানতে পারছি। কিংবা নহুষ যে কথাটা এসছে, পাণ্ডবদেরই পূর্বপুরুষ, এগুলো তো আমরা এতটা নামগুলো জানি না, সেখান থেকে তো আমরা এই পাণ্ডবদের পূর্বপুরুষের এই নামটা আমিও জানতাম না একদম। হ্যাঁ, কেউ অজগর হয়ে গেছে, এইসব জিনিসগুলো কিভাবে গল্পগুলো আছে না, এগুলো তো আমি তো কিছুই বলছি না, এগুলো নিশ্চয়ই এক একটা করে গল্প আছে, তবে সেই জাস্ট ওয়ার্ড গুলো পাচ্ছি আর কি, তাদের নামগুলো পাচ্ছি, প্রপার নেম গুলো পাচ্ছি। চিত্রসেনও যেমন একটা কিছু ভূমিকা আছে, যেটা একটুখানি এখানে লেখা আছে আর কি। তারপরে কপিল মুনি যে অতদিন আগেকার, আমার জানা ছিল না। কপিল মুনির আশ্রম ইত্যাদি যেটা হয়, সেটা পাণ্ডবরা গিয়েও সেখানে কপিল মুনির আশ্রমে ওই জায়গাটা ছিলেন আর কি। যে কি হয়েছিল, সগর রাজার 60,000 ছেলেকে, সগর রাজা, সেটাও মহাভারতের মধ্যেই তো পড়ছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, দেখো তোমরা কে কি। এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আজকে এই ঠিক আছে, পর্যন্ত। রাখছি। আচ্ছা, হ্যাঁ 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 7টার সময় জয়েন করলে গীতার আলোচনা হবে, 7টার সময় যদি জয়েন করো, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখবো, তবে আমি জানি না আজকে পারবো কিনা, তবে থাকবো, অন্যদিনও থাকবো, যদি আজকে না পারি তো কাল থাকবো, পরশু থাকবো, এরকম ইচ্ছা তো আছে, বুঝলে, যদি বাই চান্স ইয়ে হয়। হ্যাঁ, যদি কেউ জয়েন করে দেখবো, না হলে ঠিক আছে, আবার হ্যাঁ, 8:45 দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই 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 গুড ইভিনিং। বাই। হ্যাঁ 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 বাই।